আসসালামু আলাইকুম প্রিয় ইবিআই। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। একটু লেট করে শুরু করলাম তোমাদের এই ক্লাসটা। হয়তো তোমরা সবাই অপেক্ষা করছিলে ক্লাসটার জন্য। তো তোমরা এক এক করে জয়েন করে থাকো। আজকে আমরা প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য এবং বাকি অংশগুলো পড়ার চেষ্টা করবো যতটুকু আমরা পড়তে পারবো আজকে। তো খুব দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাসটা তো শুরু হয়ে গেল। আসো আসো আসো, সবাই আসো। আহ সাউন্ডটা একটু চেক দেই। আসো সবাই আসো। সাউন্ড একদম ঠিক আছে। ওকে, ফ্রেমিং ও ঠিক আছে। তোমরা চলে আসো, এক এক করে সবাই চলে আসো। ঠিক আছে, সবাই চলে আসো। ক্লাসটা একটু লেট করে শুরু করলাম, কারণ হচ্ছে অনেক গরম ছিল তো। এই রুমটা বদ্ধ ছিল। রুমটা এসি টেসি দিয়ে অন করে রেডি করতে একটু লেট হয়ে গেছে। আর গত দিনকার পিডিএফটা কেটে গেছে। তোমার হচ্ছে এখানে যখন এই পিডিএফটা নামায় ওইটার সাথে রিপ্লেস হয়ে গেছে, তো এটাও একটু আনার চেষ্টা করতেছিলাম, বাট হয়নি। আহ তোমরা একটু দ্রুত ক্লাসটাতে চলে আসো সবাই। হ্যাঁ, সবাই 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 চলে আসো দ্রুত। খুব দ্রুত ক্লাসটাতে চলে আসো। ভয়েস এমন লাগে কেন? ভয়েস এমন লাগে ভাই, যে গরম আর যে পরিমাণে ঘামছি, মানে ঠান্ডা গরম একসাথে লাগছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এক এক করে সবাই আসতে থাকো। আজকে গতদিন আমরা কি পড়ছিলাম মনে আছে তোমাদের? কারো খেয়াল আছে? খেয়াল তো থাকার কথা। আমরা পড়ছিলাম নাটকের তৃতীয় দ্বিতীয় দৃশ্য পর্যন্ত, ঠিক আছে? মানে প্রথম 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 অঙ্কের দ্বিতীয় দৃশ্য পর্যন্ত আমরা পড়ছিলাম, এবং রেলিভেন্ট যত চরিত্রগুলো আছে আমরা একটু যাচাই বাছাই করে দিছিলাম, ঠিক আছে? তো আজকে আমাদের পড়াটা শুরু হচ্ছে তৃতীয় দৃশ্য থেকে, প্রথম অঙ্কের তৃতীয় বা সর্বশেষ দৃশ্য থেকে, যেটা আসলে ঘসেটি বেগমের বাসা থেকে হয়। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। হ্যাঁ, পড়াটা আমরা শুরু করি। দেখো, এই যে তৃতীয় দৃশ্য, হ্যাঁ কোথায়? এই যে ঘসেটি বেগমের বাসায়। কোথায়? এই যে এই জায়গা থেকে ঘসেটি বেগমের বাড়ি থেকে আজকে আমাদের কাহিনীটা শুরু হচ্ছে। ওকে, আচ্ছা, ঘসেটি বেগম কে আমি তোমাকে বলি। নবাব আলীবর্দী খাঁ, আমরা সবাই তাকে চিনি। নবাব আলীবর্দী খাঁয়ের তিন কন্যা ছিল। তার কোনো মানে পুরুষ সন্তান ছিল না। তার তিনটা কন্যা ছিল, বোঝা গেছে? যার ভিতরে প্রথম বা বড় বা জ্যেষ্ঠ কন্যার নাম ছিল হচ্ছে বেগম ঘসেটি বেগম। আমরা তাকে কূট কৌশলী হিসেবে ইতিহাস তাকে চেনে। তো এই ঘসেটি বেগম আসলে কোনো ভালো চরিত্র ছিল না। নবাবের আলীবর্দী খাঁয়ের যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, তো এই যে তিন পুত্রী তার, মানে কন্যা সন্তান, তাদের বিবাহ করায় হচ্ছে নবাব আলীবর্দী খাঁয়েরই ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে বলতে ভাইয়ের তিন ছেলের সাথে। তো ভাইয়ের তিন ছেলের সাথে নবাব আলীবর্দী খাঁয়ের তিন মেয়ের বিয়ে হয়, ঠিক আছে? তো এটা তোমরা জানো হয়তোবা। তো এই যে ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। ঘসেটি বেগমের কিন্তু অ্যাকচুয়ালি কোনো পুত্র সন্তান ছিল না। ঘসেটি বেগমের যে ছোট বোন আমেনা বেগম, অর্থাৎ সিরাজের মা, তার যে ছোট পুত্র একরামুদ্দৌলাকে সে হচ্ছে অ্যাডপ্ট করে। কিন্তু একরামুদ্দৌলা তোমার বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়, পরে সে নিঃসন্তানই থাকে। তো নিঃসন্তান থাকা অবস্থায় তাদের যে দ্বিতীয় বোনটা ছিল, মেজ বোনের একজন ছেলে ছিল যার নাম ছিল শওকত জঙ্গ। তো এই ঘসেটি বেগম চেত যে শওকত যাতে নবাব হয়, কারণ শওকত আসলে নবাবের গুণে গুণান্বিত ছিল না। ও ছিল মদখোর, ও ছিল ভাঙখোর, ও সব সময় নর্তকীদের নিয়ে থাকতো। তো শওকত যদি নবাব হতো, তবে ঘসেটির কিন্তু আলটিমেট লাভ হতো, কারণ সে কমান্ডিং পাওয়ারে চলে যেত। এই কারণে এই দৃশ্যে আমরা এমন কিছু কাহিনী পাবো যে কাহিনী আসলে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা প্ররোচনা চলতেছে।
এখন তোমরা যদি একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, নবাবের বিরুদ্ধে এখন প্ররোচনামূলক একটা কাজ চলতেছে, দেখো ভালো মতো একটু খেয়াল করবা, হ্যাঁ। এই যে সালটা কত, 1756, 10ই অক্টোবর। স্থানটা কোথায়? ঘসেটি বেগমের বাড়িতে। মনে রাখো, ঘসেটি বেগম এতই প্রভাবশালী ছিল, মানে তার 3 মেয়ের মধ্যে প্রভাবশালীতা এত বেশি যে ঘসেটি বেগমের জন্য আলাদা একটা মহল ছিল, যেটা বাকি 2 মেয়ের জন্য কিন্তু ছিল না, আলীবর্দী খায়ের। ঠিক আছে, তিনি অনেক প্রভাবশালী ছিল। একটু খেয়াল করি এবার। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসেটি বেগম উমিচাঁদকে আমরা চিনি, যার প্রধান লক্ষ্যই হচ্ছে টাকা ইনকাম করা। তো রাজবল্লভকেও কিন্তু আমরা চিনি, রাজবল্লভ নবাবের বিপক্ষ ক্যারেক্টার। এখন জগৎ শেঠটাকে, শেঠ হচ্ছে তার উপাধি, হ্যাঁ, জগৎ শেঠ হচ্ছে তার উপাধি। কেন? ইনি ছিল ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, মানে তুমি বলতে পারো যে সব থেকে ধনী ছিল ওই টাইমকার। ঠিক আছে। আচ্ছা, রাইসুল জুহালা, এর আসল নাম হচ্ছে নারায়ণ সিং, আর এ হচ্ছে একটা গুপ্তচর। এ নবাবের পক্ষে। এ কি? নবাবের পার্সোনাল গুপ্তচর, নবাবের গুপ্ত গুপ্তচর। এইটা একটু মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর রায়দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল। মোহনলালও নবাবের পক্ষে, নর্তকী এবং বাদকগণ। বাদকগণ মানে যারা গান বাজনা করে তারা। এখন কাহিনীটা শুরু হচ্ছে, দেখো কাহিনীটা এখানে কি বলছে। প্রৌঢ়া, এই কথাটা কিন্তু মাসি পিসিতে আমরা পাইছিলাম, তোমাদের কি মনে আছে? প্রৌঢ়া কথাটা মাসি পিসিতে আমরা পাইছিলাম না, যে তারাও কিন্তু প্রৌঢ়া বিধবা, মানে কি? বয়স্ক। বয়স্ক। আচ্ছা, এবার দেখো, বেগম জাঁক জমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা, মানে সে অনেক সেজে আছে। আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, বাদক এবং নর্তকী। নর্তকী মানে যারা নাচে। তো ধরো একটা পার্টির আয়োজন করছে, সে কি করছে? একটা পার্টির আয়োজন করছে, পার্টি, হ্যাঁ। আজ পার্টি হইং না। এই যে পার্টি আয়োজন করছে, কে আয়োজন করছে? ঘসেটি বেগম। এই পার্টিটা অ্যাকচুয়ালি একটা কূট কৌশল করবে নবাবের বিরুদ্ধে সবাইকে প্ররোচিত করতে। এখন দেখো, সুসজ্জিত খানসামা, তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করেছে। ভালো কথা। মানে ওই যে তোমার হচ্ছে খানসামা মানে তো চাকর, খানসামা কথাটার অর্থ কি? খানসামা কথাটার অর্থ তো চাকর। চাকররা বিভিন্ন ধরনের ওই মাদক টাইপ জিনিসপাতি সবার সামনে পরিবেশনা করছে। মনে রাখো, রাজা তো এরা। একজন বিচিত্র বেশী অতিথির আসরে প্রবেশ করলো উমিচাঁদ। এই বিচিত্র বেশীটাই হচ্ছে আমাদের রাইসুল জুহালা। রাইসুল, রাইসুল ধরু, এই যে রাইসুল জুহালা, জুহালা মানে তোমাদেরকে যদি বুঝাই, উমিচাঁদ একজনকে সাথে নিয়ে আসছে, বাট এই রাইসুল জুহালা কিন্তু ডাবল গেম খেলতেছে। কেমনে ডাবল গেম খেলতেছে? ও নবাবের পক্ষের গুপ্তচর, ডিটেকটিভ, নবাবের ডিটেকটিভ, কিন্তু সে তার বিপক্ষ দলের ভিতরে এমন ভাবে মিশে গেছে, বিপক্ষ দল মনে করতেছে সে তাদের একজন, নবাবের বিপক্ষের একজন। বুঝা গেছে? একটু পরে তোমরা টের পাবা। এখন দেখো, প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো, সকলের হাততালি, মানে ক্লাবে যেরকম হয় না, তো বড় লোক তো এরা, অনেক বড় লোক, তো ওরকম হচ্ছে নষ্টামি চলতেছে ওর ভিতরে। তো দেখো এখন কাহিনীটা শুরু হচ্ছে। ঘসেটি বেগম বলতেছে, বসো নমিচাঁদজি, সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। মানে এমন একটা মিটিং আজকে, যে মিটিং এ নবাবের বিরুদ্ধে মিটিং, সেই মিটিং এ এমন একজনকে নিয়ে উপস্থিত হয়েছে যে আসলে পরিচিত কেউ না। উমিচাঁদ বলতেছে যথাযোগ্য সম্মান দেখিয়ে, ধরো সম্মান প্রদর্শন করছে, করে বলতেছে, মাফ করবেন বেগম সাহেবা, উনি একজন জবরদস্ত শিল্পী। কার কথা বলতেছে? রাইসুলের কথা বলতেছে। কার কথা? রাইসুল। ঠিক আছে, রাইসুল হচ্ছে একজন জবরদস্ত কি শিল্পী। রাইসুল হচ্ছে একজন জবরদস্ত শিল্পী। আচ্ছা, ভালো কথা, শিল্পীকে নিয়ে আসছে, একদম নতুন একজন। এইবার কি হচ্ছে একটু আমরা খেয়াল করব। ওকে, আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। কেরামতি বলতে স্কিল বুঝাচ্ছে, কেরামতি বলতে স্কিল। একেবারে মুগ্ধ। আজকের জলসা, আজকের জলসা মানে কি? আজকের এই রাতটা, আজকের অনুষ্ঠানটা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। আচ্ছা, রাজবল্লভ, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান, যে এইটা তো আসলে গুপ্ত মিটিং। এইটা কি একটা গুপ্ত মিটিং? এই গুপ্ত মিটিং এ বাইরের কাউকে আনা কি উচিত হয়েছে? এখন অমিচাঁদ বলতেছে, না না, সে কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসলে জলছাই কেরামতি দেখিয়ে বেড়ান।
তাহলে কার কথা বললো এখানে? রাইসুলের কথা বললো। যে রাইসুল আসলে কে? রাইসুল আসলে একজন দরিদ্র শিল্পী। কিন্তু রাইসুল কিন্তু বড় ডিটেকটিভ, তারা কিন্তু কেউ জানে না, বাট সবাই একটু কনসার্ন তাদের বিষয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার একটু এবার একটু দেখো জগৎ শেঠ কি বলতেছে। তাহলে আরম্ভ করুন ওস্তাদজি, যে দেখান তোমার কেরামতি। হ্যাঁ, দেখি নাচ ওয়ালিদের ঘুঙুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। বলতেছে যে দেখি এর বাইরে আপনার কোনো তারিফ করা কি যায়। রাজবল্লভ, ওস্তাদজির নামটা কি? আগন্তুক মানে একজন ওই মেহমানই বলতেছে, রাইসুলি বলতেছে যে আমার নাম রাইসুল জুহালা। রায় দুর্লভ, জাহেলদের রইস? হ্যাঁ, রাইসুল জুহালা, এটা জাহেলদের রইস। রাইসুল মানে রইস আর জুহালা মানে জাহেল, এটা আবার কেমন নাম? হ্যাঁ, এটা আবার কেমন নাম? রাইসুল, জাহেলদের রইস এই নামের গৌরবে আপনি উমিচাঁদকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি? উমিচাঁদ বলতেছে ঈষৎ রুষ্ট হয়ে, যে ও তো একটা জাহেল, ও তো টাকার জন্য কাজ করে খালি। উমিচাঁদ বলতেছে ঈষৎ রুষ্ট হয়ে, যে হালকা রেগে, রুষ্ট মানে কি? রেগে, যে রেগে, হ্যাঁ, হালকা রেগে। হালকা, ঈষৎ মানে তো হালকা। আর ঈষৎ এই কথাটা কিন্তু মাসি পিসিতে আমরা পাইছিলাম। আমি তো বেশক জাহেল, আমি তো অনেক বড় জাহেল। তা না হলে আপনাদের সরশুদ্ধ দুধ খেয়েও গোঁফ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুল বাঘা বনে যায়। কথাটার অর্থ কি? বলতেছে হ্যাঁ আমি জাহেল, ঠিক আছে আমি জাহেল। তার সাথে কি বলতেছে? যে আমি যদি জাহেল না হই, তাহলে আমি আপনারা সুর শুদ্ধ মানে কি জানো? সুর শুদ্ধ মানে কি? সরি, স্বর শুদ্ধ মানে দুধের যে স্বরটা থাকে না, সেই স্বর সহ দুধ খেয়ে ফেলেও আপনাদেরকে মানে আপনাদের কাজের ব্যাপারে কেউ টের পায় না। আর আমি শুধু দুধের হাড়ির কাছে যাই, আর হাড়ির কালো দাগ আমার গায়ে লেগে যায়, আর মানুষ ভাবে আমিই সবকিছু করছি। হ্যাঁ, এখন দোষাদোষি করতেছে একে অপরের। আচ্ছা, খসেদি আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন। শুরু করেন ওস্তাদজি, দেখান আপনার কেরামতি। জুহালা বলতেছে জেসা হুকুম, যে আপনি যেরকম বলবেন ওরকম। ওকে ফাইন। আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে ওয়াকিফাল, মানে আমি তাদের আদব কায়দা সম্পর্কে জানি, সে পারফর্ম করবে এখন। ঠিক আছে, এখন তারপরে কি বলতেছে একটু খেয়াল করো। বলতেছে আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। কিরকম নাচ? পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী, ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম, সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। কথাটার অর্থ হচ্ছে অনেকটা ওই বক ধার্মিক বলে একটা কথা আছে না? তোমরা বক ধার্মিক, এই যে এইটা তোমরা পড়ছো না, যে এটা উপমিত কর্মধারায় সমাস, যেটা এক প্রকার পাখি। এই পাখিটা দেখে তোমার মনে হবে অনেক ধার্মিক, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো ভণ্ড। তো দেশের বর্তমান পরিস্থিতি এরকম, আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা অনেক বেশি ধার্মিক, কিন্তু আপনারা তো একে অপরের একটা একটা আরেকটার থেকে বড় বাটপার। ঠিক আছে, তো এই নাচটা আমি দেশে জনপ্রিয় করতে চাই। তবলচিকে একটু ঠেকা দিয়ে দিন, মানে কি? যে আপনারা একটু দেখেন আরাম করে। নৃত্য চলাকালে ঘসেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন, পরে উমিচাঁদ এবং রাজবল্লভও কিছু আলোচনা করলেন। নাচ শেষে সকলের হর্ষ প্রকাশিত হলো। নাচ শেষ। এবার একটু দেখো, রাজবল্লভ বলতেছে ওস্তাদজি জবরদস্ত মনে হচ্ছে, ওকে আরো কিছু কেরামতি দেখার দায়িত্ব দিলে কেমন হয়? যে আরো নাচো, আরো নাচো, আরো আমাদেরকে বিনোদন দাও। এখন অমিচাঁদ বলতেছে উনি রাজি আছে। ঠিক আছে, উপযুক্ত পারিশ্রমিক পেলে, যে টাকা যদি আপনারা দেন, কলা কৌশল দেখার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রের আদান প্রদান করতেও ওর আপত্তি নেই। ভালো কথা। রাজবল্লভ কি বলতেছে? তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো যাবে। বলতেছে আমরা কিন্তু তাকে গুপ্তচরের মতো কাজে লাগাতে পারি, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিন, ও চিঠিও আদান প্রদান করে দিয়ে আসতে পারবে। এখন বলতেছে রাইসুল জুহালা বলতেছে বহুত আচ্ছা হুজুর, ঠিক আছে আমরা এখন বের হয়ে যাব। সবাইকে সালাম করে কালো আতি করতে করতে বেরিয়ে গেল। এবার একটু দেখো ঘসেটি, তাহলে আবার নাচ শুরু হোক। রাজবল্লভ আমার মনে হয় নাচওয়ালীদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই কি ভালো। ঘসেটি ওকে, তাই হোক। রায়দুল্লভ বলতেছেন বেগম সাহেবারাই আরম্ভ করুন, যে আপনারাই বলুন আজকের মিটিং এর কথাটা কি। আচ্ছা, ঘসেটি বলতেছে আপনারা তো সব জানেন, এখন খোলাখুলি
যার যা বলার আছে বলুন, বলুন আপনারা। জগৎ শেঠ বলতেছে, সিরাজউদ্দৌলার বিপক্ষে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েছি, কিন্তু শওকত নবাব হলে আমরা কি পাবো তা আমাদেরকে পরিষ্কার করে বলুন। এই যে এই শওকতটা কে, আসলে শওকত জঙ্গটা কে? শওকত জঙ্গ হচ্ছে নবাব আলীবর্দী খাঁয়ের দ্বিতীয় মেয়ের সন্তান, যে অলওয়েজ কি থাকে, যে অলওয়েজ মদ্যপ থাকে। মদ্যপ, এটা অনেকটা ওই যে মাসি পিসি গল্পের যোগুর মতো। সে সব সময় নর্তকীদের সাথে থাকে, তার আসলে নবাবী কোনো গুণ নাই, ঠিক আছে। কিন্তু কিন্তু এখন রাজা তো তোমার ঘসেটি বেগমকে বানানো যাবে না, আর ঘসেটি বেগমের কোনো পুত্র সন্তান নাই, সে যাকে দত্তক নিছিল সেও মারা গেছে। আর ঘসেটি বেগমের সাথে তোমার সিরাজের সম্পর্কটা ভালো না। কেন ভালো না তোমাকে একটু বলি, এটা আমি একদম শেষে বলার ইচ্ছা ছিল। যে তার একটা অনৈতিক সম্পর্ক ছিল ঘসেটি বেগমের একজনের সাথে, তোমরা এটা জানো। এই অনৈতিক সম্পর্ক যখন আলীবর্দী খাঁ জেনে যায়, আলীবর্দী খাঁ হচ্ছে নবাব সিরাজকে বলে যে ওই লোকটাকে মেরে ফেলতে হবে। তখন নবাব ওই লোকটাকে মেরে ফেলে, এবং এটার জন্য সারা জীবনের একটা ক্ষোভ ঘসেটির মনে জন্মায় যায়। বুঝতে পারছো? এ মানে পরকীয়া করতো সোজা কথায়। তার মনে জন্মানোর পর ঘসেটি এখন তাকে সহ্য করতে পারে না। এই কারণে ঘসেটি বেগম তার যে মেজ বোন আছে তার সন্তান শওকতকে নবাব বানাতে চায়। তো শওকত নবাব হলে তার তো কোনো কমান্ডিং পাওয়ার থাকবে না, সব পাওয়ার চলে যাবে ঘসেটির উপরে। শওকত থাকবে পাপেট একজন নবাব। এইটা সবাই চায়, যে সিরাজকে কেউ চাচ্ছে না। এবার দেখো, ঘসেটি বলতেছে, শওকত আপনাদেরই ছেলে, সে নবাবী পেলে প্রান্তে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। আমি যখন বলছি আমি কি পাবো, তখন ওই যে নর্মালি ডিপ্লোমেসির মতো কথা বলতেছে, যে খুব ডিপ্লোম্যাটিক হয়ে উত্তরটা দিতেছে, সে তো আপনারই ছেলে, আপনারাই যা চাবেন সে তাই দিবে আপনাদেরকে। রায়দুল্লভ বলতেছে, এটা কোনো কথা না, যিনি নবাব হবেন তার সাথে তো অনেক কিছু থাকবে। জগৎ শেঠ বলতেছে, আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম, আমি আগে বলি তারপর আপনারা বলুন। আচ্ছা, কি বলে দেখি। বলতেছে রায়দুল্লভ, বেশ আপনারাই কথা শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হওয়ার পর আর যাতে কোনো কথা না ওঠে। জগৎ শেঠ বলতেছে, সে আবার কি কথা? রায়দুল্লভ বলতেছে, আপনারা তর্কের ভেতরে যাচ্ছেন, আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক, কারণ কেউ কেউ যদি কেউ যদি জেনে যায়, তাহলে জেনে যায় তবে কি হবে? স্বাভাবিকভাবে জগৎ শেঠ বলতেছে, কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্পর্কে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি, অঙ্গীকার করে লাভ নেই, শওকত নিতান্তই অকর্মণ্য, সে কোনো কাজেরই না। ভাঙের গেলাস আর নাচ হোয়ালি ছাড়া সে আর কিছু জানেই না। ভাঙ মানে ধরো মদ। কাজেই শওকত নবাব হবেন নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার, এবং পরোক্ষ তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ। কারণ রাজবল্লভের সাথে তোমার নবাবের কি বলে ঘসেটি বেগমের সম্পর্কটা ভালো। রায়দুল্লভ ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলে হোসেন কুলি খাঁর প্রাণ দিতে হয়েছিল। এই যে হোসেন কুলি খাঁর সাথে এই আমাদের সম্পর্ক ছিল এই ঘসেটি বেগমের। আচ্ছা জগৎ শেঠ, আমি তা বলছি নে, তাছাড়া এখানে সে কথা বলা অবান্তর। আমি বলতে চাইছি যে শওকত যখন নবাবী পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, তেমন আমাদের আশা নেই। কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। কথা বলতেছে যে যেহেতু রাজবল্লভের সাথে ঘসেটি বেগমের সম্পর্ক ভালো, তাই ইনডিরেক্টলি অর ডিরেক্টলি মানে ভালো অবস্থানে যাবে হচ্ছে রাজবল্লভ। কিন্তু জগৎ শেঠ, রায়দুল্লভ, এদের কি হবে? এদের নগদ। আমরা এটা মানবো না যে রাজা হওয়ার পর কি হবে, আমাদেরকে এখন কি দিতে পারবেন আপনারা। এবার দেখো রায়দুল্লভ বলতেছে, আমাকেও পদাধিকারের একটা একরার নামা সই করে দিতে হবে। যে আমাকেও পদাধিকার মানে কি, আমাকেও একটা পদ দিতে হবে, কিন্তু পদ দেওয়ার আগে মানে সে রাজা হওয়ার আগে একটা একরার, একরার মানে কি, হ্যাঁ মানে একটা অঙ্গীকার নামায় সিগনেচার করে দিতে হবে, নাই পরে যদি আপনি পল্টি মারেন। ঘসেটি বলতেছে, চিঠি খুলতে খুলতে সিপাহ সালার মীর জাফরের পত্র। সিপাহ সালার মীর জাফর কথাটার অর্থ হচ্ছে যে এই যে সেনাধ্যক্ষ মানে সেনাদের সেনাপতি মীর জাফরের একটা চিঠি আসছে। সেই চিঠিটা কি, পড়তে পড়তে তিনি শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছে। অর্থাৎ মীর জাফর যে কিনা সিরাজের প্রধান সেনাপতি, সেও
তোমার হচ্ছে সিরাজের বিপক্ষে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত এবং শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন দিছে। এরপরে কি বলতেছে দেখো, এরপরে বলতেছে আচ্ছা রাজ বলো বহুত খুব। অভিজাত বলতেছে আমার কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই, আমি সকলেরই খাদেম। সকলের খাদেম মানে কি, আমি সকলেরই উপকার করতে চাই, খুশি হয়ে যা যে দেয় এতক্ষণ আমি চুপ করেই আছি। আচ্ছা অমিচার তো এ তো হচ্ছে চরম বাটপার, এ কি, এ তো চরম বাটপার। বাটপার, ওর দরকার টাকা, ও হচ্ছে তেল মারতেছে, সোজা কথায় ও তেল মারতেছে। ঠিক আছে, এরপরে কি ঘষেরি বলতেছে দেখো, আপনারও যদি কিছু বলার থাকে এক্ষুনি বলে ফেলুন। অমিচাঁদ বলতেছে নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহ সালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে। সিপাহ সালার মানে মীর জাফর, মীর জাফর আলী খান, তার প্রস্তুতি পছন্দ হয়েছে। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে, সিরাজউদ্দৌলার পতনই তাদের কাম্য। শওকত জঙ্গ এখনই যদি আঘাত হানতে পারে তিনি ইংরেজদের প্রত্যক্ষ সাহায্য পাবে, ফলে জয় অবধারিত। কারণ একটু আগে আমরা জানতে পেরেছি যে ইংরেজদের ইংরেজদের সিরাজ কি করছে, সিরাজ একটা থ্রেড দিছে, তাই না? সিরাজ কি করছে, একটা থ্রেড দিছে না? তো অমিচাঁদের সাথে ইংরেজদের তো সম্পর্ক ভালো, কারণ অমিচাঁদ তো একটা বাটপার, সে দুই পক্ষেই সহযোগিতা বা সাহায্য করতেছে। তো বলতেছে আমার সাথে ইংরেজদের কথা দিচ্ছে, ইংরেজরাও চেতে আছে, এই টাইমেই যদি অ্যাটাক করেন তাহলে আমরা এবং ইংরেজরা দুই পক্ষ মিলে সিরাজকে কিন্তু একটা ভালো শাস্তি দিতে পারবো। অমিচাঁদ ঘোষেরি বলতেছে সিরাজের পতন কে না চায়, সবাই চায় সিরাজের পতন হোক। মানে সবাই রেগে বলতেছে যে ওরা তো কেউই দেখতে পারে না, সবাই ওর পতন চায়। অমিচাঁদ বলতেছে অন্তত আমরা চাই, কারণ সিরাজউদ্দৌলা নবাবিতে বিঘ্নিত হতে পারলে, নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বাস্থ্যই রাহুগ্রস্ত হবে। আচ্ছা ঘসেটি বলতেছে সিরাজ সম্বন্ধে অমিচাঁদের বড় বেশি আশঙ্কা। অমিচাঁদ কিছু মাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। যে আমার কাছে টাকাটাই আসল, যে আমাকে টাকা দিবে আমি তার কাছের লোক, টাকাই মেইন, টাকাই আমার কাছে কি মেইন, যে আমাকে টাকা দিবে আমি তারই লোক। এবার কি বলতেছে দেখো, আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গকে চাইবো কেন? আমি কাজ কতদূর এগিয়েছি এই দেখুন তার প্রমাণ। মানে ইংরেজদের সাথে যে তার কথা হইছে না, এই প্রমাণটা ওই যে মনে আছে, ইংরেজরা যে চিঠি পাঠাইলো তাকে, সে বললো যে মানিক চাঁদকে আমি 12,000 টাকা দিছি এবং 5,000 টাকা আমি নিজের তহবিল থেকে দিছি, আমাকে দিলে আমি খুশি হব। তার মানে 17,000 টাকা সহ ইংরেজরা কি তাকে একটা চিঠি পাঠাই দিল না? তো বলতেছে দেখুন, পকেট থেকে চিঠি বার করে ঘসেটি বেগম হাতে নিল। ঘসেটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হলো, এ তো ড্রেক সাহেবের চিঠি, ওয়াও। অমিচাঁদ বলতেছে আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছে। কি প্রস্তাব দিছিল? ওই যে 17,000 টাকা, যে আমি মানিক চাঁদকে হাতে করে ফেলেছি। ঘসেটি পত্র পড়তে পড়তে লিখেছেন শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। মানে কি, যে সিরাজের অধীনস্থ যত সেনাপতি আছে তারা সবাই রাজধানী যদি আক্রমণ করে তাহলে চারিদিক থেকে সিরাজ কিন্তু একদম নাজেহাল হয়ে পড়বে এবং সিরাজের পতন অবশ্যম্ভাবী, যে মাস্ট পতন হবেই। এবার দেখো কি বলতেছে রাজবল্লভ, আমাদের বন্ধু সিপাহসালার মীর জাফর রায় দুর্লভ ইয়ার লুৎফ খা ইচ্ছা করলেই সুযোগের সদ্য ব্যবহার করতে পারে। বাইরে হঠাৎ তুমুল কোলাহল, সকলেই সচকিত, সকলেই কি অ্যালার্ট হয়ে গেল। ঘসেরি বেগম কোলাহলের কারণ জানবার জন্যই যেতে রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচনিওয়ালাদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গেই তারা সদল বলে কামরায় এলো। রাজবল্লভ আরম্ভ করো জলদি। ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজউদ্দৌলা, পেছনে মোহনলাল, সবাই তড়িৎ বেগে দাঁড়ালো। নাচনিওয়ালাদের নাচ থেমে গেল। হঠাৎ করে দেখো এরকম একটা মিটিং এ যার বিরুদ্ধে মিটিং হইতেছে সেই এন্ট্রি নিয়ে নিছে নবাব। ধরো এরকম ভাবে একদম হেঁটে চলে আসলো, ঠিক আছে, নবাব চলে আসছে। কিন্তু এবার দেখো এবার কি হয়েছে, ঘসেটি ভীতিরুদ্ধ কণ্ঠে, নবাব আপনি এখানে? সিরাজ কি ব্যাপার খালাম্মা, এত বড় ভারী জলসা বানিয়েছেন বসিয়েছেন? এখন নবাব কিন্তু জানে কি হচ্ছে তার বিরুদ্ধে, সে এখন তার খালাকে প্রশ্ন করতেছে, খালাম্মা এখানে এত বড় আয়োজন, কিসের আয়োজন আমাকেও বলুন। আচ্ছা ভালো কথা, কি বলতেছে দেখো। ঘসেটি আত্মস্থ হয়ে একটু ভয় পেয়ে
এরকম জলছা এ তো নতুন নয় সিরাজ। তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছে বলে জলছার রোশনায় আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। মানে জলছার আলোটা এত বেড়ে গেছে কেন? কারণ বাংলাদেশের সকল সেরা লোক, সেরা লোক মানে কি, উচ্চ উচ্চ পদস্থ উচ্চ পদস্থ লোকেরা এখানে আপনার আয়োজনে, আমার মন্ত্রিসভার সকলেই এখানে। কি কারণ? আচ্ছা, ঘষেরি নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? এখন আবার খোঁচা মারতেছে কেন? আমি কি নাচ গান করতে পারি না? আমি কি নাচ গানের আয়োজন করতে পারি না? সিরাজ বলতেছে, নাচ গানের মহফিলের জন্য দেউড়িতে কড়া পাহারা দিয়ে বসেছেন খালাম্মা, যেটা নাচ গান এত, মানে আপনার প্রহরীকে রাখছেন এত গার্ড শুধু নাচ গানের জন্য, নাকি অন্য কিছু? তারা তো আমার উপর গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মর্সিয়া শুরু হয়ে যেত, যে যুদ্ধ শুরু হয়ে যেত। আপনি যাদেরকে রক্ষী হিসেবে রাখছেন তারা তো আমার উপরে গুলি চালিয়ে বসতো। আমি তো দলবল নিয়ে আসছি, নয়তো আমাকে মেরেই ফেলতো। ঘষেরি কি বলতেছে দেখো এখানে, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, আপনারা এখান থেকে যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। খসরি বেগমকে তৈরি হয়ে দিন খালাম্মা, খালাম্মার পক্ষে প্রসাদের বাইরে থাকা নিরাপদ নয়। মানে কথাটার অর্থ এরকম যে সে তার খালাম্মাকে কি বলতেছে, প্রসাদের বাইরে থাকা নিরাপদ নয়। মানে সে তাকে কি করতে চাচ্ছে, সে তাকে বন্দি করতে চাচ্ছে, বন্দি করতে চাচ্ছে। আর বাকি সবাইকে কি বলছে, যে মতিঝিলের জলসা অর্থাৎ ওই মতিঝিল মহলের জলসা থেকে বের হয়ে যেতে বলতেছে সবাইকে। ঘসেটি রোষে চিৎকার করে, রেগে চিৎকার করে, তুমি আমাকে বন্দি করতে এসেছো এখানে? এত বড় স্পর্ধা তোমার? সিরাজ এতে ক্রুদ্ধ হওয়ার কি আছে খালাম্মা, আম্মা আছে, আপনিও তার সঙ্গে প্রসাদে থাকবেন। সে বলতেছে আপনি এখানে থাকবেন না, আপনি প্রসাদে থাকবেন, মার সাথে থাকবেন। এরপর কি বলতেছে ঘসেটি, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়বো না। তোমার প্রসাদে যাব, তোমার প্রসাদে বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কান্না আরম্ভ করছে যে তোমার প্রসাদে আমি যাব না, আমি যাব না তোমার প্রসাদে, তোমার প্রসাদে বাজ পড়ে খান খান হয়ে যাক। সিরাজ অবিচলিত হয়ে, মানে সিরাজ অবিচলিত, মানে সিরাজের কিছু যায় আসে না এখানে। সে বলতেছে তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। ঘসেটি মাতম করতে করতে, কানতে কানতে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না? রাজবল্লভ ইতস্তত হয়ে, জাহাপনা কি সত্যি তাকে বন্দি করে নিয়ে যাবেন? সিরাজ উত্তপ্ত রেগে, আপনারা চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ, নবাবের হুকুম অমান্য করার রাজদ্রোহিতার সামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনারা স্মরণ করিয়ে দিতে হবে না। যে আপনারা কি জানেন আপনি কি করতেছেন? আপনাদেরকে বেরিয়ে যেতে বলেছি, আপনারা আমার কথা শোনেন নাই, আপনাদেরকেও আমি বন্দি করতে পারি। এরপরে কি বলতেছে দেখো রাজবল্লভ, আচ্ছা, রায়দুল্লভ, হুকুম জাহাপনা। তারা নিষ্ক্রান্ত হলো। ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন। সিরাজ মোহনলালকে বলতেছে, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোন রকম অমর্যাদা হবে না। ঘসেটি তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, নবাবী 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 হবে না বেশি দিন, কিয়ামত নাজিল হবে, আমি তা দেখবো, দেখবো আমি। বলো বুঝছো কিনা? ঠিক আছে। ওকে, তাহলে এবার টোটালি পুরো ডিফারেন্ট একটা সিনারিওতে আমরা যাব। এখন যে সিনারিওটা হবে সেই সিনারিওটা মনে রাখো, তোমাদেরকে ওয়ার্ডস এর কথা কিন্তু মনে আছে? মনে আছে ওই যে কাশিম বাজার কুঠিরের দায়িত্বে পরিচালক ওয়ার্ডস ছিল, এবং নবাব কিন্তু তাকে থ্রেড দিয়ে পাঠিয়ে দিছিল, এবং তাকে 2 দিন মুর্শিদাবাদে খুব, মানে বন্দির মতো আচরণ করছিল তার সাথে। যখন ওয়ার্ডস হচ্ছে ড্রেকদের সাথে দেখা হলো তখন বললো না যে আমাকে কিন্তু কান ধরে রাখছিল বা ঠ্যাক দিয়ে রাখছিল, এরকম 2 দিন পর ছেড়ে দিছে। তো এখন কাহিনীটা হচ্ছে এরকম যে একজন উৎপীড়িত ব্যক্তি আছে। উৎপীড়িত ব্যক্তি মানে কি, যার উপর অত্যাচার করা হয়েছে। ইংরেজরা এই উৎপীড়িত ব্যক্তি কি করত, উৎপীড়িত ব্যক্তির লবণ বিক্রি করত। তো সেই উৎপীড়িত ব্যক্তির লবণ ইংরেজরা কিনতে চাইছিল, কিন্তু সে বিক্রি করতে নারাজ ছিল। কেন? কারণ মানে প্রায় ধরো 8 আনা 4 আনা দিয়ে
প্রায় 2-3 মণ করে তোমার হচ্ছে লবণ ক্রয় করতো ইংরেজরা, এবং সেই লবণ কিনে তারা স্টক করত এবং দেশীয়দের কাছে 2-3 টাকা দামে বিক্রি করত। তার মানে কিন্তু এটা কিন্তু ডাকাতির পর্যায়ে চলে যেত। হ্যাঁ, তো এই যে তরমুজ ব্যবসায়ের মতো, কৃষক যে তরমুজ উৎপাদন করে, সে কয় টাকা, 10 টাকা 15 টাকা দিয়ে আস্ত বড় একটা তরমুজ বিক্রি করে দেয়। আর যখন একটা খুচরা বিক্রেতা বিক্রি করে, তখন কিন্তু সেটার দাম হয়ে যায় 200, 300, 500 টাকা। এরকম একটা সিনারিও। তো ইংরেজরা যখন তার কাছে লবণ কিনতে চায়, সে যখন লবণ কিনতে মানা করে, মানে দিতে মানা করে, তখন তার বউকে তারা রেপ করে এবং খুন করে ফেলে, এবং তার হাতে, তার নখে খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে। কারণ তার বউয়ের উপরে যখন অত্যাচার হয়, সে চোখ বন্ধ করে রাখার চেষ্টা করতেছিল, কিন্তু তাকে অত্যাচার করে তাকে দেখায় দেখায় যে দেখ আমরা কি করতে পারি তোর বউয়ের সাথে, এরকম করতেছিল, বুঝছো? তো এরকম একটা সিনারিও এখানে আমরা দেখবো, যে তার বিচারালয় কোথায়, নবাবের দরবারে, যেখানে বিচার করা হয় বা যেখানে মজলিস বসে। তো এখানে দেখো দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্যটা কত কত তারিখে, 1757, 10ই মার্চ, নবাবের দরবার। কারা কারা আছে এখানে? দেখো নকিব, নকিবটাকে, নকিব হচ্ছে ঘোষণা দেয় যে যে নবাব আসতেছে, এরকম ঘোষণা দেয়। সিরাজ, রাজবল্লভকে তোমরা চেনো, মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, এই উৎপীড়িত ব্যক্তিটা, প্রহরী, ওয়াটস এবং মোহনলাল। তো এরা হচ্ছে এখনকার ক্যারেক্টার গুলা। দেখো কাহিনীটা কি, দরবারে উপস্থিত মীর জাফর, আহ রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, ভূমিচাঁদ এবং ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়াটস। তোমরা জানো যে কাশিমবাজার যে কুঠিরটা ছিল, সেই কুঠিরের পরিচালক, যার একমাত্র নবাবের দরবারে ঢোকার পারমিশন ছিল। নবাবের দরবারে ঢোকার কি ছিল, পারমিশন ছিল বা অনুমতি ছিল। উনি ছাড়া কিন্তু ইংরেজ কোম্পানির কেউ নবাবের দরবারে ঢুকতে পারতো না, অনুমতি ছিল। আচ্ছা, এবার একটু দেখো, মীর মর্দান সাফরে অস্ত্র সজ্জিত বেশে দণ্ডায়মান, নকিবের কণ্ঠে দরবারে নবাবের আগমন। নকিবটাকে যে ঘোষণা দেয়, যে কি করে, ঘোষণা দেয় যে নবাব আসছে, সে কি বলতেছে দেখো, নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি শাহ মির্জা মোহাম্মদ হায়ত হায়ত জঙ্গু বাহাদুর, এটা হচ্ছে তার সম্পূর্ণ নাম। এটা কি, নবাবের সম্পূর্ণ নাম, নবাবের সম্পূর্ণ নাম, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? হাইবত জঙ্গ বাহাদুর, এটা পুরা নাম। বা আদাব, আগা বা শেদ, এটা হচ্ছে একটা আমন্ত্রণ বা ওয়েলকাম জানানো। এটা কি, এটা একটা ওয়েলকাম বার্তা, ফার্সিতে ওয়েলকাম বার্তা, ফার্সি ভাষায়, ফার্সি ভাষা, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, নবাব এখন কিন্তু খুব রেগে আছে। হ্যাঁ, নবাব সিংহাসনে আসীন হয়ে, মানে সিংহাসনে বসে, বসলো, ঠিক আছে, বসে কি বলতেছে দেখো, আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয় মীমাংসার জন্য। কাদেরকে? সবাইকে ডাকছে যে কয়েকটা বিষয় মীমাংসা করব। রাজবল্লভ বলতেছে, বেয়াদবি মাফ করবেন জাহাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি। এখানে একটা খোঁচা মারছে সে, এখানে একটা খোঁচা মারছে, যে যে কয়টাই ইস্যুই জাগ্রত হয়েছে নবাবের দরবারে, কোনোটারই মীমাংসা হয় নাই। তাই আমরা তেমন প্রিপেয়ার্ড না, আমরা তেমন ইচ্ছুক না, আজকের জন্য ইচ্ছুক না, যে আপনি আবার কিসের জন্য মিটিং ডাকছেন, এই মিটিং এর কোনো মীমাংসা থাকবে না। এবার কি বলতেছে একটু দেখো, সিরাজ, গুরুতর বিষয়ের মীমাংসা হয়নি এই জন্য যে গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। কথাটার অর্থ এরকম দাঁড়াচ্ছে যে এতদিন কোনো গুরুতর মীমাংসা হয়নি, কারণ এরকম কোনো ঘটনা এতদিন ঘটেনি, আজকে ঘটছে। আমার বিশ্বাস ছিল যে সিপা সালার মীর জাফর, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ ছিল। নবাব বলতেছে, আমি এতদিন ভাবি নাই এই ধরনের ঘটনা ঘটবে, আমি জানতাম সবাই সবার দায়িত্ব পালন করতেছে ঠিক মতো, কিন্তু আপনারা মনে হয় আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না, যে আমার পথে তারা তারা কি বাধা হয়ে উঠবে না, বাধা হয়ে ওঠা, বিঘ্ন সংকুল, ওঠা, ঠিক আছে, উঠবেন না। অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম, যে আপনারা কি, আপনারা তো আমার নানার সাথে কাজ করছেন, নানার সাথে কাজ করে এসেছেন, এসেছেন, আপনাদের থেকে আমি এগুলো আশা করি নাই। যে আমার পর্যন্ত এই ঘটনা আসার আগেই তো আপনারা সমাধান দিয়ে দিতে পারতেন,
বলতেছে যে নবাব আলীবর্দী খাঁ তো অনেক নামি দামি রাজা ছিল এবং তারাও মানতো। আর সিরাজ তো ছিল ছোট, সিরাজের আগেই তো তারা আলীবর্দীর অনুসারী ছিল। যে বলতেছে চিন্তা করো, তোমার বাবা অনেক বড় একটা অফিসার, এখন স্কুল কলেজে তুমি যদি কোনো বেয়াদবি করো তাহলে তোমাকে বলে না যে তুমি এত বড় একটা লোকের সন্তান, তুমি কিভাবে এটা করলে, আমরা তো মোটেও আশা করি নাই তুমি এটা করতে পারো। এখন বলতেছে মীর জাফর, যাবো না, কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন? মানে নবাবকে প্রেসার দেওয়া হচ্ছে, বলতেছে আপনারা কি আমার আচরণে সন্দেহ প্রকাশ করতেছেন? সিরাজ বলতেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই, যে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার আনার ইচ্ছা আমার নেই। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে। সে বলতেছে আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না, এটা আমার ভুল। সে কি বলতেছে, আজ আমার বিরুদ্ধে বা নিজের বিরুদ্ধে সে কি হয়েছে দেখো তো। সে নিজে বলতেছে এই দোষ তো আমার, আমি একজন নবাব হয়ে আজ ব্যর্থ, আমি আজ ব্যর্থ নবাব হয়ে আজ আমি আমি কি ব্যর্থ। ঠিক আছে, আচ্ছা কেন? বিচারক আপনারা, এবার আপনারাই বিচার করুন। বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারেনি বলে আমি তাদের কাছে অপরাধী। আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী, যে আমি বিচার দিলাম আপনাদের কাছে, দেখি দেখি আপনারা কি বিচার করেন। এবার আপনারা তো সবাই গুণী মানুষ। এখন জগৎ শেঠ বলতেছে আপনার অপরাধ? হ্যাঁ, খোঁচা মেরে বলতেছে আপনার অপরাধ? কিসের অপরাধ আপনার? সিরাজ, পরিহাস মনে হচ্ছে শেঠজি, যে আপনার কি মজা মনে হইতেছে এটা? চেয়ে দেখুন এই লোকটার দিকে। এখন লোকটা কিন্তু আসেনি, এখন লোকটাকে নিয়ে আসবে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী, হত যে শ্রী এটা কিন্তু বহুব্রীহি সমাস, ঠিক আছে, হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করলো। সে ডুকরে কেঁদে উঠলো। রায়দুল্লাহ, এ কি, এর এই অবস্থা কি করলো? সে ধরো তলোয়ারটা বের করে হঠাৎ করে খেপে গেছে, বলতেছে এ কি, এর এই অবস্থা কে করলো? মানে অ্যাকশন নিয়ে ফেলছে, মেরেই ফেলবে কাউকে। ঠিক আছে, এগুলা সব লোক দেখানো। সিরাজ বলতেছে তরবারি কোষাবদ্ধ করুন। রায়দুল্লাহ, এর এই অবস্থার জন্য সিরাজের দুর্বল শাসন দায়ী। সে বলতেছে আমার দুর্বল শাসন দায়ী। এখন আমার বলে সিরাজ কিন্তু আলটিমেটলি সবাইকে দোষারোপ করতেছে, কারণ সিরাজের লোকসভার মানুষেরাই তো দায় দায়িত্ব পালন করতে পারেনি। উৎপীড়িত ব্যক্তি এখন কথা বলতেছে, দেখো আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মীর জাফর বলতেছে আমরা যে কিছুই বুঝতে পারতেছি না জাহাপনা। উৎপীড়িত ব্যক্তি বলতেছে লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। বোঝা গেছে লবণ বিক্রি করতে করিনি, মানে সে চায়নি বিক্রি করতে, কারণ তারা তো বাটপারি করতেছিল আমাদের সাথে। এখন সিরাজউদ্দৌলা বলতেছে সিংহাসনের হাতলে ঘুষি মেরে কেঁদো না, শুকনো কটকটে গলায় বলো আর কি হয়েছে। বলতেছে তুমি স্পষ্ট বলো, স্পষ্ট ভাবে, স্পষ্ট ভাবে বলো কি হয়েছে তোমার সাথে। আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমদের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। মানে এরকম হয় না যে ধরো গরিবের উপর যত নির্যাতন করা হয় গরিব তত বেশি জালিম হয়ে ওঠে। তো বলতেছে যে আমার শাসনে এই হৃদয়হীন কোন জালিমটার জন্য আজ আমার দরিদ্র এই প্রজাদের এই অবস্থা। উৎপীড়িত ব্যক্তি বলতেছে, দেখো কি বলতেছে, লবণ বিক্রি করিনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সন্ডা সন্ডা 5 জনে মিলে, মানে কি শক্তিশালী বড় বড় 5 জন মিলে আমার পোয়াতি বউটাকে, মানে তার বউয়ের সাথে তার ইজ্জত হানি করছে। বলতেছে ও হো 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 বলে কান্না শুরু করে দিচ্ছে। আমি দেখতে চাইনি, কিন্তু চোখ বুঝলেই ওদের আরেকজন আমার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়ে দিয়েছে, যে চোখ বন্ধ করলে তুই দেখবি না মানে তুই দেখ। হ্যাঁ, এরকম করছে। আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর, কান্নাই ভেঙে পড়েছে। সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়াটস এর সামনে গিয়ে, ওয়াটস, এখন ওয়াটস ভয় বিবর্ণ, ইউর এক্সিলেন্সি কি হয়েছে? আচ্ছা, এখন ধরো সিরাজ বলতেছে আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী তুমি বলো। কারণ ওয়াটস কার প্রতিনিধিত্ব করতেছে? ওয়াটস প্রতিনিধিত্ব করতেছে কার? প্রতিনিধিত্ব করছে ইংরেজদের, তাই না? ইংরেজদের। যেমন ধরো বাংলাদেশে যদি কিছু হয় তাহলে আমরা সরাসরি প্রধানমন্ত্রীকে দোষারোপ করি, কিন্তু প্রধানমন্ত্রী কি নিজে তৃণমূল পর্যায়ে এসে দেখে? এগুলা দেখে না, তার ডেলিগেটসরা দেখে। তাহলে দোষ কার হবে? তার সচিবদের হবে কিংবা সরকারি কর্মচারীদের হবে। তাহলে ওয়ার্স যদি নাও করে তাহলে ওয়ার্সকে তো দোষটা নিতে হবে, কারণ ওয়ার্স তো তাদের প্রতিনিধি। আচ্ছা,
হোয়াটস ইউর এক্সিলেন্সি। সিরাজ, আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী? হোয়াটস, হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্সি, যে আমি কিভাবে জানবো? সিরাজ, তুমি কি করে জানবে? তোমার অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছো? কুঠিয়াল ইংরেজরা এমনই করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার উপর অত্যাচার করছে তার হিসাব তুমি আমাকে দাও। এই কুঠিয়াল কথাটার অর্থ কি জানো? কুঠিয়াল অর্থ কুঠি, বিক্রয় কেন্দ্র। কুঠি কথাটার অর্থ হচ্ছে বিক্রয় কেন্দ্র। কুঠি ইজ ইকুয়াল টু বিক্রয় কেন্দ্র। আর বিক্রয় কেন্দ্রের দায়িত্বে যে থাকে, এই বিক্রয় কেন্দ্রের দায়িত্বে দায়িত্বে যে থাকে তাকে কি বলা হয়? তাকে কুঠিয়াল বলা হয়। কুঠিয়াল বলা হয়। ঠিক আছে? তো বলতেছে ইংরেজরা তো কুঠিয়াল, ওরা এই জায়গায় বিক্রয় কেন্দ্র স্থাপন করছে এবং বিক্রয় কেন্দ্র দেখাশোনা করাই তাদের কাজ। তারা এত বড় দুঃসাহস কিভাবে করে? হোয়াটস, আমি আমার অপমান করছেন, আপনি আমার অপমান করছেন ইওর এক্সিলেন্সি। দেশের কোথায় কি হচ্ছে সে কৈফত আমি দেব কি করে? আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি। বলতেছে আমার তো দোষ নেই, আপনি আমার উপরে চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ, আচ্ছা সিরাজ, তুমি প্রতিনিধি? ড্রেক এবং তোমার পরিচয় আমি জানি না ভাবছো? দুশ্চরিত্রতা এবং উচ্ছৃঙ্খলার জন্য দেশ থেকে তোমাদের নির্বাসিত না করে ভারতে বাণিজ্য করার জন্য তোমাদের পাঠানো হয়েছে। মানে সিরাজ এখন চেতে বলতেছে, তোমাদের তো দুশ্চরিত্র, তোমাদের তো ক্যারেক্টার খারাপ। আমি কি জানি না মনে করছো? ইংরেজরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, বের না করে তোমাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়েছে ব্যবসা করতে। তোমাদের চরিত্র ওই দেশেও রাখতে পারো নাই, এই দেশেও তোমরা রাখতে পারতেছো না। এবার কি বলতেছে, তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারোনি। কৈফত দাও আমাকে, আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন তোমরা করলা? এবার কি বলতেছে দেখো, ওয়ার্ডস, আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। বলতেছে আমরা তো নর্মাল ট্যাক্স দিয়ে বাণিজ্য করি, আপনারা তো আমাদের থেকে লাভবান হইতেছেন, এছাড়া তো আমাদের কোনো কাজ নাই। সিরাজ বলতেছে, ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার উপর অত্যাচার করার অধিকার তোমরা পাও। সমবেত সকলকে উদ্দেশ্য করে, এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ। ইজারাদার মানে কি? লবণ ইজারাদার মানে হচ্ছে জমি লিজ নিয়ে যারা ব্যবসা করে এবং ইজারা দেয়। ইজারা হচ্ছে একটা টাকা বা একটা ভাড়া যেটা সাময়িক সময়ের জন্য দিতে হয়, মানে আমি যে কয়দিন ওই জমিটা ভাড়া নিব। তো ইংরেজদেরকে বলতেছে এরা ইজারাদার কুঠিয়াল ইংরেজ। স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা 3-4 আনা মুন দরে পাইকারি হিসেবে কিনে নেয়, তারপর সেখানেই বসে এখানকার লোকদের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মুন দরে। এটা অনেকটা ওই তরমুজের মতো। হ্যাঁ, এই তরমুজের মতো এই তরমুজ ব্যবসায়ীরা কৃষকদের থেকে তরমুজ কিনে আনতো কত টাকা দিয়ে? অল্প টাকা দিয়ে, নামমাত্র টাকা দিয়ে, কিন্তু বিক্রি করতো কত টাকা দিয়ে? অনেক টাকা দিয়ে। ঠিক তেমনই একটা কাহিনী। মীর জাফর, এ তো ডাকাতি। সিরাজ, আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি। আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কি হবে? মজবুত হয়ে উঠবে। এই কি তার প্রমাণ? সিরাজ বলতেছে আপনাদের জন্যই তো আমি ব্যবসা করতে দিছি, আপনারাই তো বলছিলেন। আচ্ছা, এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা। বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা? বলুন সিপাশালার, বলুন রায় দুর্লভ, আমি অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করিবার সদিচ্ছা দেখিয়েছি কিনা? বিচার করুন। আপনাদের কাছে আমি আজ আমার অপরাধের বিচার প্রার্থী। আমার অপরাধ কেন? সে বলতেছে এটার অনুমতি তো আমি দিছি, আপনারা বিচার করুন। এটা কিন্তু সবাইকে খোঁচা মেরে মেরে বলতেছে সিরাজ, যে আপনারা, সিরাজ তো সবই বুঝতেছে। ঠিক আছে, এখন দেখো, প্রহরী উৎপীড়িত লোকটিকে বাইরে নিয়ে গেল। রাজবল্লভ, জাহাপনা, আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্যে দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও তো চলতো। যে আপনি তো সব কথা আমাদেরকে শোনায় শোনায় বললেন, একটা উৎপীড়িত মানুষের সামনে আমাদেরকে এই কথা কেন বললেন? আপনি এরকম অপমান না করলেও তো আপনি পারতেন। এরপর কি বলতেছে দেখো, বলতেছে আহ রাজবল্লভ, জগৎ শেঠ, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই, তাই তো এরকম করলো। সবাই এখন নবাবের বিরুদ্ধে চলে গেল। দেখো সিরাজ, আপনারাও সবাই মিলে নবাবের বিরুদ্ধে নবাবের মর্যাদার মূল্য দিতে কি চান না, এই তো? মীর জাফর, এই কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন।
এই অযথা দুর্ব্যবহারে আমরা হৃষ্ট মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ, যে আমরা খুশি মনে কি এটা গ্রহণ করব, এটা সন্দেহ আছে। নবাব, আপনি কেন আমাদেরকে অপমান করলেন? সিরাজ বলতেছে, বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপা সালার, মানে মির্জাফরকে বলতেছে, দরবারে বসে নবাবের সঙ্গে কি রকম আচরণ করা বিধেয়, মানে করা উচিত তা আপনার স্মরণ নেই। এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। ঠিক আছে, আপনি জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকে কয়েদখানায় আটকে রাখতে পারি। হ্যাঁ, দুর্বলতা নয়, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। মোহনলাল বলে চিৎকার দিছে, মোহনলাল তরবারি নিষ্কাশন করছে, সে তরবারি বের করে ফেলছে। আর এই জিনিসটা সবার খুব লাগছে যে মোহনলালের মতো একটা কর্মচারী এত বড় বড় মানে রাজকর্মীদের উপর তরবারি বের করছে। হ্যাঁ, নবাব এই কমান্ডটা দিছে, নবাব ছোট নতুন আসছে, আর তারা তো অনেক বছর ধরে নবাবদের সাথেই কাজ করতেছে। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো সিরাজ, হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে, মোহনলালকে এরকম করছে যে না, এটা করার দরকার নাই, না আমি তা করবো না, ধৈর্য ধরে থাকবো। অসংখ্য ভুল বুঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের মানে প্রতারণার ওপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহ করার অবকাশ রাখবো না। মির্জাফর, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাব পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠবো। সিরাজ বলতেছে, একটি পথ সিপাশালার, দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, শুধু এই একটি পথেই আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। আমি জানতে চাই সেই পথে আপনারা আমার সহযাত্রী হবেন কিনা। মানে এখন বলতেছে যেহেতু সম্পর্ক আমাদের সাথে সবার খারাপ, তাই একটা কাজ করুন, আমাদের সম্পর্ক তো ভালো হবে না, কিন্তু আমরা একজোট কাজ করব কিভাবে? আমাদের সবারই লক্ষ্য থাকবে, আমাদের লক্ষ্য যাতে এক থাকে। লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য থাকবে থাকবে এক, যে দেশবাসীর উন্নয়ন বা কল্যাণ, তাহলেই তো আমরা ঠিক থাকতে পারবো। রাজবল্লভ, আপনার জাহাপনার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়। কলকাতায় ওয়ার্ডস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করেছে। খেলাপ মানে কি করছে? সন্ধি বাতিল করেছে। আলীনগর সন্ধিতে এটা বলা ছিল যে ইংরেজরা অন্য কোনো বিদেশিদের আক্রমণ করতে পারবে না, কিন্তু এই যে ক্লাইভ এবং ওয়ার্ডস, ক্লাইভ কিন্তু তখন লর্ড হয় নাই, নর্মালি ইংরেজদের একটা কোম্পানির প্রতিনিধি ছিল। এই ক্লাইভ এবং ওয়ার্ডস সে কি, সে আলীনগর সন্ধি খেলাপ করছে, সন্ধি ভঙ্গ করছে, চুক্তিটা ভঙ্গ করছে। তারা ফরাসিদের আক্রমণ করছিল, এটা বলতেছে। খেলাপ করে আমাদের আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত, যে ফরাসি মালিকানাধীন চন্দননগর আক্রমণ করেছে। বাট এটা তো করার কথা না, আলীনগর সন্ধিতে তো এটা লেখা আছে। তাদের ঔদ্ধত্য বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে, যে তাদের গ্যাঞ্জামটা বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। এখনই এর প্রতিবিধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মির্জাফর, জাহাপনা আমাদের হুকুম করুন। সিরাজ, আমি অন্তহীন সন্ধ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি, তবু বলছি আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন। বোঝা যতই দুর্বহ হোক, একাই তো বইবার চেষ্টা করব, একাই আমি বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, সেটা কি? সেটা হচ্ছে মিথ্যে আশ্বাস দিয়ে আমাকে আপনারা বিভ্রান্ত করবেন না, যে আমার সাথে আপনারা প্রতারণা করবেন না। সিরাজ, আমি জানতাম দেশের প্রয়োজনে, মির্জাফর, দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবোই, কিন্তু এর মনে কিন্তু এখনো ক্ষোভ বিদ্যমান, ক্ষোভ কিন্তু আছে। সিরাজ, আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনোই তুচ্ছ জ্ঞান করবেন না। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ দুহাতে নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন। মির্জাফর নতজানু হয়ে দুই হাতে কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। আর এই মির্জাফরই ভন্ডামিটা করে নবাবের সাথে। মির্জাফর, আমি আল্লাহ পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। সিরাজ প্রহরীদের হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরীর হাত থেকে তামা, তুলসী, গঙ্গা জলের পাত্র সংগ্রহ করলেন। মানে হিন্দু যারা আছে তাদেরও পবিত্র জিনিস ধরে টাচ করে, মানে শপথটা নিচ্ছে। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, তারপরে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। রাজবল্লভ, আমি রাজবল্লভ তামা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গকৃত। রায়দুল্লভ, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে চিরকাল আমি নবাবের অনুগামী। অনুগামী মানে কি? ফলোয়ার। উমিচাঁদ,
রাম জি কি কসম मैं कुर्बान हूं नवाब के लिए। প্রহরী সবকিছু নিয়ে চলে গেল। সিরাজ ওয়ার্ডস কে ওয়ার্ডস সিরাজ ইউর এক্সিলেন্সি সিরাজ, আলীনগর সন্ধির শর্ত অনুসারে তুমি কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে আশ্রয় পেয়েছো। সেই সম্মানের অপব্যবহার করে তুমি এখানে বসে গুপ্তচরের কাজ করছো। মানে আমাদের ভিতরে যে ইন্টারনাল গ্যাঞ্জাম সেটা তো ইংরেজদের কাছে বলে দিতেছে সে। ঠিক আছে, তোমাকে সাজা না দিয়ে ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইভ আর ওয়াটসকে গিয়ে সংবাদ দাও, তাদের আমি উপযুক্ত শিক্ষা দিব। আমার ইচ্ছের বিরুদ্ধে বেঈমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে। নন্দকুমারকে দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দননগরটা দেখার জন্য, যে ওই জায়গায় যদি কোনো গ্যাঞ্জাম হয় ফরাসি এবং ইংরেজদের এটা যাতে না হয়। বাট নন্দকুমারকে ইংরেজরা ঘুষ দিয়ে চন্দননগরটা অ্যাটাক করে বা ক্যাপচার করে ফেলছে। এবার দেখো, আহ এই ঔদ্ধত্যের শাস্তি তাদের যথাযথভাবেই দেওয়া হবে। ওয়ার্স ইউর এক্সিলেন্সি, কুর্নিশ করে বেরিয়ে গেল। দৃশ্যান্ত। তাহলে দৃশ্যটা শেষ। বলো এতটুকু বুঝছো কিনা? এতটুকু বোঝা গেছে কিনা একটু বলো। ওকে, স্বার্থ মানে প্রতারণা, ভেরি গুড। আচ্ছা, সিপাহ সালার কথাটার অর্থ হচ্ছে কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ মানে সর্বোচ্চ সেনাপ্রধান তোমরা বলতে পারো। হ্যাঁ, আর একটা হর্ষ, এই 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 শব্দটা হচ্ছে হিন্দিতে হার্ষ। হার্ষ, হ্যাঁ, এটা মানে হচ্ছে আনন্দিত, প্রফুল্ল, উৎফুল্ল এরকম। এবার একটু আসো, তাহলে দেখো একটা মানুষ কতটা ট্রাই করছে কোরআন শরীফে বিভিন্ন ধর্মীয় গ্রন্থকেও ছুঁয়ে তাদের শপথ নিতে, বাট তারপরও ধোঁকাবাজির শিকার হয়েছে। এইবার এই সিচুয়েশনটা খুব মজার, এই দৃশ্যটা। এই আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলতেছি যে সেটা হচ্ছে, ধরো এই এই দৃশ্যটা কেমন। এই দৃশ্যটা হচ্ছে নবাব যে সবার সামনে তাদেরকে এত অপমান করছে, এই অপমানটা তো তাদের খুব খুব গায়ে লাগছে। তারা এবার একত্রিত হয়েছে। ধরো টিচার তোমাদেরকে, তোমাদের 5 ফ্রেন্ডকে আজকে অনেক বকছে পুরা ক্লাসের সামনে, ওখানে ধরো অনেক মেয়ে মানুষও আছে, তো তোমাদের গায়ে লাগছে। তোমরা এখন কি করলা, তোমরা একজোট হইলা কোনো একজন ফ্রেন্ডের বাসায় যায়, তোমরা এখন আলাপ আলোচনা করতেছো এবং সেই টিচারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার একটা প্ল্যান করতেছো। তো এরকম একটা জিনিস দেখো, মীর জাফরের আবাস 1757, 19শে মে। আর কিছুদিন পরেই অ্যাটাক করবে, নবাবকে খতম করে ফেলবে দেখো। আচ্ছা, মন্ত্রিসভায় সবাই আছে। এখন কি হইলো, জগৎ শেঠ সিফা সালার বড় বেশি হতাশ হয়েছেন দেখছি, মানে খোঁচা দিতেছে যে আপনি মনে হয় অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, এত বকছে আপনাকে। আচ্ছা, মীর জাফর না শেঠজি না, হতাশ হবার প্রশ্ন নয়, আমি নিস্তব্ধ, আমি একদম অবাক হয়ে গেছি। আর অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি। বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা টক বক করে ফুটে উঠছে, আর বিদ্বেষের অসহ্য উত্তাপে আমি আঘাত হানবই, যে এর প্রতিশোধ আমি নিবই। কিভাবে? এভাবে অপমান করলো আমাদেরকে, এর প্রতিশোধ আমি তো নিয়েই ছাড়বো। হুম। আচ্ছা রাজবল্লভ, শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। পদস্থ কেউ হলে মানির মর্যাদা বুঝতো। মানি মানে কি, সম্মানী। যে পদস্থ কেউ যদি হতো, বড় পদের কেউ যদি হতো, তাহলে আমাদের মতো মানুষের, সম্মানী মানুষের মর্যাদাটা বুঝতো। কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, আমার চোখে কিয়ামতের মতো ভেসে উঠছিল যে কিভাবে এটা পারলো একটা নর্মাল একটা সিপাহী
তলোয়ার তুললো নবাবের কথায়। রায়দুল্লাহ, সিপাহসালারের অপমানটাই আমার বেশি বেজেছে। এটা তেল মারতেছে, হ্যাঁ তেল মারছে, কারণ মীর জাফর অনেক প্রভাবশালী একজন সেনাপ্রধান ছিল। তেল মেরে বলতেছে যে তার কষ্টটাই আমার বেশি লেগেছে। এবার কি হয়েছে দেখো, রায়দুল্লাহ, সিপাহসালারের অপমানটাই আমার বেশি লেগেছে মীর জাফর। এখন আপনারাই সবাই আশা করি বুঝতে পারছেন সিরাজ আমাদের শান্তি দেবে না। জগৎ ছেড়ে তা দেবে না, চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায়। এরপর সিংহাসন স্থির হতে পারলে তো কথাই নেই। রাজবল্লভ, আমাদের অস্তিত্বই সে লোপ করে দেবে, আমাদের অস্তিত্বই সে গায়েব করে দেবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে, প্রকাশ পায়নি তার চেয়ে বেশি বা বহুগুণ। বলতেছে যে নবাবের যতটা সন্দেহ আমরা তার আচরণে দেখলাম, এর থেকে বেশি সন্দেহ তার মনে আছে, সে সেটা প্রকাশ করেনি। শওকতের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে। এতে আমাদের নিশ্চিত হবার কিছু নেই যে মোহনলালের অধীনে শওকত জংয়ের কাছে সৈন্য পাঠাইছে। হ্যাঁ, জগৎ শেঠ, তার প্রমাণ তো রয়েছে হাতের কাছেই, আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি। কিন্তু রাজা মানিকচাঁদকে তো ছাড়লো না, তাকে কয়েদখানায় যেতে হলো। শেষ পর্যন্ত 10 লাখ টাকা খেসারত দিয়ে তার মুক্তি। আমি দেখতে পাচ্ছি নন্দকুমারকেও অদৃষ্টেও, অদৃষ্ট মানে কি, খারাপ ভাগ্যেও, তার ভাগ্যও খারাপ, বিপদ ঘনিয়ে এসেছে তার। ওই যে মানিকচাঁদের কথা তোমার মনে আছে? এই মানিকচাঁদকে নবাব কিন্তু বুঝে গেছিল যে ইংরেজদেরকে সে সহযোগিতা করতেছে, এই কারণে তাকে বন্দি করা হয় এবং 10 লাখ টাকা দিয়ে সে তার জামিনটা নেয়। এখন সে বলতেছে আমাদের অবস্থা এরকম হতে পারে। এবার কি হলো দেখো, মীর জাফর মীর জাফর বলতেছে যে আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি। রাজবল্লভ, আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে আর মূল্য দিয়ে মুক্তি কিনবার পথ যদি খোলা থাকে, তাহলে সেই মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারবো কিনা সন্দেহ। মানিকচাঁদের মুক্তি মূল্য 50 কোটি টাকার কম হবে না। কথাটার অর্থ হচ্ছে এরকম যে আমাদের কে তারা বন্দি করবে নবাব, কিন্তু জরিমানা দিয়ে ছাড়ও দিবে, কিন্তু সেই জরিমানার পরিমাণ এত হবে যেটা আমরা বইতে পারবো না। জগৎ শেঠ কি বলতেছে দেখো, জগৎ শেঠ কিন্তু অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তার এই যে ব্যবসায়ীদের যে কিপটামি নেচারটা থাকে না, কিপটে থাকে না, হার কিপটে টাইপ নেচার, সে এরকম বলতেছে দেখো, ওরে বাবা, তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কলিজাটাই টেনে বের করে আনুক। মানে এটা বলতেছে যে এত টাকা কেমনে দিব, এর থেকে আমার কলিজাটাই বের করে দিক। 50 কোটি, আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও 1 কোটি টাকা হবে না। এগুলো সব নাটক। ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না, নাম হচ্ছে তার জগৎ শেঠ, আর সে বলতেছে যে ধরতে গেলে তো আমার মাসের খরচটাই ওঠে না। আচ্ছা, নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফো খায়ের অধীনে 2,000 অশ্বারোহী পুষতে হচ্ছে। মানে নবাবকে ফাঁকি দিয়ে এই জগৎ শেঠ অসংখ্য সম্পত্তি বানাই ফেলছে। তো এগুলা রক্ষার জন্য সে নিজের সেনাবাহিনী বানাইছে, এবং সেই সেনাবাহিনীর যে সেনা প্রধান তার নাম হচ্ছে ইয়ার লুৎফো খা, এবং তার অধীনে প্রায় 2,000 ঘোড়া আরোহী আছে। এবার বলতেছে মীর জাফর, কাজে আর কালক্ষেপণ নয়, যে আর দেরি করা যাবে না। রাজবল্লভ, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনিই নির্দেশ করুন, যে কিভাবে কাজ করতে হবে আপনিই বলুন। আমরা এক বাক্যে আপনার নেতৃত্ব দিলাম, আপনাকেই নেতৃত্ব দিলাম মীর জাফর। আমার উপরে আপনাদের আন্তরিক ভরসা আছে তা আমি জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়াই আমার প্রস্তাব। যে দেখো, সব বাটপার গুলো একসাথে হয়েছে, তো বাটপার যে বাটপারের সাথে বাটপারি করবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। তাই তারা হাতে কলমে এই জিনিসগুলা আগে ঠিক করে নিচ্ছে। হ্যাঁ, এবার দেখো জগৎ শেঠ, আমার তাতে কোনো আপত্তি নেই। রায়দুল্লভ, এতে আমার কি আপত্তি থাকতে পারে? নেপথ্যে, নেপথ্যে মানে পাশ থেকে বা পেছন থেকে একজন বলছে, পাশ বা পেছন থেকে, পেছন থেকে একজন বলছে। কি বলছে? মানে একটা আওয়াজ আসছে, ওরে বাবা কতবার দেখতে হবে, দেউরি থেকে আরম্ভ করে এ পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি, এই দেখো বাবা, আর একটি বার দেখো, হলো তো। মানে নিজেকে চেক করাইছে। একজন আসতেছে, এই যে রাইসুল জুলাহা মনে আছে, সেই গুপ্তচরটা, নবাবের গুপ্তচর, সে কি করতেছে, সে এখন এন্ট্রি দিবে এই মীর জাফরের আস্তানায়, কুমিচাঁদের সাথে তার তো সখ্যতা ছিল।
তো প্রতিবারই তাকে চেক করতেছে, বিভিন্ন জায়গায় তাকে চেক করতেছে, টোটাল 21 বার চেক করতেছে। তো তাদের যেখানে বৈঠক হচ্ছে সেই গেটে ঢোকার আগেও একবার চেক করাচ্ছে। এই আওয়াজটা তাদের কানে গেল। দেখো, রাইসুল জোহারা কামরায় ঢুকলো। এখন কি হলো? মির্জাফর, কি হয়েছে? রাইস, সালাম হুজুর। ওই পাহারাওয়ালা হুজুর সবাই হাত বাড়িয়ে আঙ্গুল নাচিয়ে বলে, দেখাও, দেখলাও, দেরি দেরি করলে তলোয়ার হাতে দেয়। আমি বলি, আছে বাবা আছে, খোদ নবাবের পাঞ্জা। মির্জাফর সন্তস্র, নবাবের পাঞ্জা? নবাবের অর্ডার? পাঞ্জাবি সেই জায়গায় অর্ডারটা ধরতে পারো তোমরা, যে নবাবের অর্ডার, নবাবের অর্ডার পায় তুমি ভিতরে ঢুকছো? ভয় পেয়ে গেছে। সে বলতেছে, আলবৎ হুজুর, কেন নয়? হুজুরের নবাব হতে কি আর বাকি কি? বলতেছে, মির্জাফরকে তেল মেরে বলতেছে, এটা ওই নবাব না, এই নবাব তো আপনি। আপনার নবাব হতে আর কয়দিনই বা দেরি। আচ্ছা, রইস। মির্জাফর প্রসন্ন হাসি হেসে, সে আবার একটু খুশি হয়েছে। সে যাক, খবর কি তাই বলো। রইস, প্রায় শেষ খবর নিয়ে এসেছিলাম হুজুর। তলোয়ারের খাড়া এক কোপ, একেবারে গর্দান সমেত। রাজ বলল বিরক্ত হয়ে, আবোল তাবোল বলে বড় সময় নষ্ট করছো রইস মিয়া। কি কাহিনী হয়েছে তুমি সেটা বলো। রইস ক্ষুব্ধ। রইস এবার চেয়েছে, আবোল তাবোল কি হুজুর? বলছি তো, তলোয়ারের খাড়া এক কোপ। লাফিয়ে সরে দাঁড়িয়ে তাই রক্ষে, যে আমাকে যখন খাড়া কোপ দিছে তখন আমি একটু সরে দাঁড়াইছি। তবু এই দেখুন, পকেট থেকে দ্বিখণ্ডিত মূলার নিম্নাংশ। সে একটা মূলা নিয়ে গেছিল, বুঝছো? সেই মূলাটা, মানে তার গলার উপরে একটা কোপ মারতে গেছে, মূলায় কোপটা লাগছে, মূলাটা দুই খণ্ড হয়ে গেছে। সে মজায়, মজা দিয়ে দিয়ে বলার চেষ্টা করতেছে, দেখো এই যে এই মূলাটা ওর দুখণ্ড হয়ে গেছে, এই দুখণ্ড হইতে পারতো তো আমার গলাটা। এখন দেখো, একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলাটা হাতে নিয়েই ঘুরছিলাম, ক্লাইভ সাহেবের তলোয়ারের কোপে সেটাই দুখণ্ড হয়ে গেছে। জগৎ শেঠ, এ যে দেখি ক্রমশ ঘোরালো করে তুলছো তুমি। ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে যাবে কেন? হ্যাঁ, কেন যাবে? এখন কেন যাবে দেখি। রইস বলতেছে, গেরো হুজুর, গেরো, কপালের গেরো। উমিচাঁদজির চিঠি নিয়ে তার কাছে আমি গিয়েছিলাম। উমিচাঁদের চিঠি নিয়ে ক্লাইভের কাছে গেছিল। এখন উমিচাঁদ তো সরাসরি ইংরেজদের কাছে যাইতে পারবে না, সে গুপ্তচর পাঠাবে। তাই নবাব যদি জেনে যায় তাহলে শাস্তি দিবে। এমন একজন গুপ্তচর সে খুঁজে বের করছে, সে নবাবের গুপ্তচর অ্যাকচুয়ালি। বাট রাইসুল এমন ভাবে বিহেভ করতেছে, বুঝাইতেছে পদে পদে সে হয়তো বা নবাবের বিরুদ্ধে। দেখো, চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলো। তারপর ওর কামানের মতো গলা দিয়ে এত একতাল কথার গোলা ছুটে বের হইল, আর ইউ আর স্পাই? ক্লাইভ বলতেছে রাইসুলকে যখন চিঠি নিয়ে গেল, এই ইউ আর স্পাই। এবং সঙ্গে সঙ্গে ওই প্রশ্নই বাংলায় বলতেছে, তুমি কি গুপ্তচর? এমন এক অদ্ভুত উচ্চারণ করলে, ইংরেজরা গুপ্তচর তো উচ্চারণ করতে পারবে না। আমি শুনলাম গুহুচ্চর, মানে বলতেছে তুমি কি গুহুচ্চর, মানে সে তো উচ্চারণ করতে পারে না, ইংরেজি তো বাংলা উচ্চারণ করতে পারবে না, তো উচ্চারণটা একটু পিকুলিয়ার লাগতেছে তার কাছে। চোর কথাটা শুনেই মাথা গরম হয়ে উঠলো হুজুর আমার। তাছাড়া গুহুচ্চর, এটা আবার কোন চোর? আমাকে বলতেছে গুহুচ্চর? চোর আমি? গামছা চোর শুনছি, বদনা চোর শুনছি, ঠিক আছে, জুতো চোর শুনছি, গরু চোর শুনছি, সিধেল চোর শুনছি, কাফন চোর শুনছি। আমাদের আপনাদের ভিতর হুজুর কত রকম চোরের নাম যে শুনেছি, আর তাদের চেহারা চিনেছি তার হিসাব নেই, কিন্তু গুহুচ্চর স্বয়ং আমি। এর আবার কোন চোর? হিতাহিত বিচার না করে হুজুরের মুখের উপরেই বলে ফেললাম মৃদু হাসি হেসে। একটু ইংরেজিও তো আমিও তো জানি, ইংরেজিতে বললাম, ইউ শাট আপ। মানে তোমার হচ্ছে রাইসুল, না এখন আমার বলা নেই। এই তোমার হচ্ছে রাইসুল বলতেছে যে আমি, আমারে ধরো এই তোমার ক্লাইভের কাছে যখন গেছে না চিঠিটা নিয়ে, তো ক্লাইভের যখন চিঠিটা দিছে তখন সে বলতেছে, এই আর ইউ স্পাই। এটা সুন্দর মতো বলছে কারণ এটা ইংরেজি শব্দ। এখন আহ ক্লাইভ বুঝে গেছে, সে তো বাংলা পারে না। সে বলতেছে, এই তুমি কি একটা গুপ্তচর? মানে এই কথাটা বলছে, তার মাথা গরম হয়ে গেছে। সে বলতেছে, আমারে গুপ্তচর কেন বলতো? এটা আবার কোন চোর? আমার বদনাচর বলতো, এটা আমি দেখছি, এটা আমি চিনি। হ্যাঁ, তো আমিও তো ইংলিশ পারি। মাথা মেজাজ যখন আমার গরম ছিল আমিও বলে বসছি ইউ শাট আপ। হ্যাঁ দেখো, ক্লাইভ রে বলছে ইউ শাট আপ। হম, লর্ড ক্লাইভ রে বলছে ইউ শাট আপ। তাহলে ক্লাইভ কি করছে? তার তলোয়ারটা নিয়ে একটা গলার উপর কোপ দিতে গেছে। সে তো মূলা নিয়ে বাইরে ছিল, মূলাটা আগে বার কেটে দিছে, মূলাটা বিখণ্ডিত হয়ে গেছে। মানে সে এই জিনিসগুলো খুব মজার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেছে, বুঝছো? আচ্ছা, আহ তলোয়ার দিয়ে এক কোপ হেসে উঠছে, হা হা হা। অহংকার করবো না হুজুর, লাখটা যা দিয়েছিলাম না, একেবারে মা পালা। তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মূলার মাথাটা।
এসব মজা করে করে বলতেছে। আচ্ছা মির্জাফর, কথা থামাইবা রাইস মিয়া, অনেক বলছো। রাইস, হুজুর সরি হুজুর সরি, আর বলো না। মির্জাফর, এখন তুমি কার কাছ থেকে আসছো? রইস, অভিজাদের কাছ থেকে। এই যে তার চিঠিটা, পত্রটা দিল, দেখো চিঠিটা দিছে। মির্জাফর পত্র পড়ে রাজবল্লভের দিকে এগিয়ে গিয়ে ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে? রইস বলতেছে, অনেকগুলো সাহেব মেম সাহেব হুজুর, ভূত ভূত চেহারা। ভূত ভূত চেহারা মানে সবাই তো সাদা ফর্সা, উঁচা লম্বা। এখন বলতেছে মির্জাফর, কারো নাম জানো? রইস, সবই তো বিদেশি। এদেশি হলে পুরুষগুলাকে বলা যেত কি? আহ বেমত্তরি, জটাধারী, মামদভূত, পেচো, চোয়ালে পেচো, গলায় ধরে, এক ঠঙ্গে, কন্দক কাটা। মানে চেহারা তো ভূতের মতো। এগুলা আমরা যে বাংলা সাহিত্যে যে ভূতের নামগুলা দেখছি না, এই ভূতের নামগুলা মজা করে বলতেছে। ওদের নাম তো আমি জানি না, ভূতের নাম দিয়ে বলতেছে। আর মেয়েগুলোর বলতে পারতাম শাকচুন্নি, উল্কামুখী, আঁশ পেটে পেতি, আঁশটে পেতি, কানি পিশাচি, আর কত কি। মজা করে বলতেছে কিন্তু সব। আসলে তো নাম জানে না, কারণ তাদের নামগুলাই তো এমন উচ্চারণ করা যায় না, ঠিক আছে? তো এখন বলতেছে ধরো আহ জগৎ শেঠ, রাইস মিয়ার মুখে কথায় খই ফুটেছে। রইস, রাত বেরোতে চলাফেরা করি, ভূত পেতনির সঙ্গেও যোগাযোগ রাখতে হয় হুজুর। চিঠিখানা রাজবল্লভ, জগৎ শেঠ এবং রায়দুল্লভের হাত ধরে আবার মির্জাফর হাতায় এলো। মির্জাফর, একে তাহলে বিদায় দেওয়া যাক, মানে রাইসের কথা বলতেছে। রাজবল্লভ, চিঠির জবাব দেবেন না? মির্জাফর, চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় আর সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে। দেখো সিরাজের গুপ্তচর কিন্তু নিজেই আসছে চিঠিটা নিয়ে, ঠিক আছে? জগৎ সেন বলতেছে, তাছাড়া আমাদের গুপ্তচরেরাই বা বিশ্বাস কি, তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছে দিচ্ছে, কিন্তু একখানা করে নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে, যে আসল চিঠির বদলে নকল চিঠি পাচার করতেছে। মির্জাফর, তুমি তাহলে এখন এসো, অমিজাজি আমার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবে। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সবকিছু লেখাপড়া হবে। মানে সরাসরি কোনো কথা বলতেছে, সাংকেতিক চিহ্ন দিতেছে। মানে পুলিশের এরকম সাংকেতিক চিহ্ন দেয় না, যে তাদের একটা কোড ওয়ার্ড থাকে। তো এখন মির্জাফর তার হাতে একটা মোহর দিছে, মোহর দিয়ে বলছে এটা তাকে দিবা। এই মোহরটা দিলে সে বুঝবে আমি কি বার্তা দিছি, এবং তাকে 8 তারিখে ওই জায়গায় থাকতে বলবা। আচ্ছা রইস, হুজুর সাংকেতিক মোহরটা নিয়ে বেরিয়ে গেল। এবার কি বলতেছে দেখো মির্জাফর, রাইসুল জোহালা খুবই চালাক, সে অমিচাঁদের বিশ্বাসী লোক, ওর সামনে সে ও কথা বলা ঠিক হয়নি। কোন কথা? এই যে গুপ্তচরের কথা। জগৎ শেঠ বলতেছে, আমি শুধু বলেছি কি হতে পারে। মির্জাফর, কত কিছুই হতে পারে শেঠজি, আমরাই কি দিনকে রাত করে তুলছি না? নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির লোকের কাছে। যে নবাবের একজন মীর মুন্সি, সে কি করতেছে, আসলের বদলে নকল করে চিঠি পাঠাচ্ছে ইংরেজদের কাছে। তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। যে ইংরেজরা খেপছে কেন? কারণ নকল চিঠি পাচার করা হচ্ছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। তো এখন নবাব যে চিঠিটা ইংরেজদের কাছে পাঠাচ্ছে, সেই চিঠিটা চেঞ্জ করে দিচ্ছে মীর মুন্সি, এবং ইংরেজরা এতে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যেতেছে। বাট নবাব তো জানে আসল চিঠি যাইতেছে। তো এই ধরনের কাজ হতে পারে, এরকম ধারণা করতেছে। এবার দেখো জগৎ শেঠ, তা তো বটেই, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না। মির্জাফর, প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা ভাবছি ইংরেজদের উপর পুরোপুরি নির্ভর করা যাবে কিনা, যে এখন কি আমরা ইংরেজদের সাপোর্টটা নিব? আমরা তো নিজেদের প্রস্তুতি সেরেই ফেলছি। এখন কি বলতেছে দেখো রাজবল্লভ, তাতে কোনো সন্দেহ নেই, ওরা বেনিয়ার জাত। বেনিয়ার জাত মানে ওরা ব্যবসায়ীর জাত। ওদেরকে টাকা দিবা না চাইতে পারবা। হুম, পয়সা ছাড়া কিছুই বোঝে না। ওরা জানে সিরাজের কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই। কাজেই সিপা সালারকে সিংহাসনে বসবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে। জগৎ শেঠ, অবশ্য টাকা ছাড়া, কারণ সিরাজকে গদিচ্যুত করতে ওদের প্রয়োজন হলে সিপা সালাকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে। যে নগদ টাকা দাও, ওরা তোমাকে হেল্প করবে। টাকা না দিলে ওরা হেল্প করবে না, কারণ ওরা তো বেনিয়ার জাত। রাজবল্লভ বলতেছে, সেটাও এক সামান্য হয়ে দাঁড়াবে কিনা তা বুঝতে পারছি না। আমি যতদূর শুনেছি ওরা 2 কোটি টাকার উপরে যাবে। 2 কোটি টাকার উপরে দিলেই নবাবের বিরুদ্ধে ওরা যুদ্ধে যাবে এবং মির্জাফরকে হেল্প করবে। কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না। যে অ্যাটাক করে সিরাজকে মেরে সিরাজের তহবিল থেকে এত টাকা তো পাওয়া যাবে না। মির্জাফর, আমরা অনেক দূরে এগিয়ে এসেছি রাজা রাজবল্লভ, ও কথা এখন আর চলবে না। সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার জন্য যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। বিভোর কণ্ঠে সফল করতে হবে আমাদের স্বপ্ন। বাংলার মসনদ নবাব আলীবর্দী খাঁর আমলে উদ্যত সিরাজের আমলে
মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি, একটা দিন, মাত্র একটা দিন যদি আমি ওই মসনদে মাথা উঁচু করে বসতে পারতাম, তাহলে আজকে আমি তিনটা পড়াইলাম, কি বলে, দৃশ্য। স্লাইডে কিছু নাই, এটা আসলে দেওয়ার কিছু নাই, দাগাদাগি কিছু নাই, আমি তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়ালাম। তো এই পর্যন্তই আজকে থাকলো। তোমরা নেক্সট ক্লাস করবা কবে আমি তোমাদেরকে জানিয়ে দিব, বলো। ঠিক আছে, থ্যাংক ইউ সপ্তবর্ণা। আশিকা, ভেরি গুড, মজা তো পাবাই। অধমতে ক্লাস কখন দিব মারুফ? আমার ল্যাপটপটা না নষ্ট হয়ে গেছে, এই ল্যাপটপটা আজকে ঠিক করতে যাব, কারণ সব ব্যাকআপ ওই জায়গায়। নবাব এত সহজে, না কার সংলাপ কোনটা এটা মনে রাখতে হবে না, এইচএসসি তে এটা আসবে না। ঠিক আছে, ওকে। আবারও তোমাদেরকে ফাঁকা টাইম পেয়ে আমি জানিয়ে দিব, খুব সম্ভবত কালকে আবার তোমাদের সামনে দাঁড়ায় যাবো। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী, জানাই দিচ্ছি আমি তোমাদেরকে সময়টা।